আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা তোমাদের জীবন জীবিকা বইয়ের যে ক্লাসগুলো আছে আমি সবগুলো তোমাদেরকে দিয়ে দেব ধারাবাহিক। তোমরা ধারাবাহিক পুরো ক্লাসগুলো দেখবা বার্ষিক পরীক্ষা সিলেবাস থেকে। এরপরে তোমরা যদি এটা ক্লাসগুলো দেখো তাহলে আমি যে তোমাদের জীবন জীবিকা প্রশ্নগুলো তৈরি করে দেবো, এমসিকিউ, এক কথায় উত্তর, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, দৃশ্যপটবিহীন, দৃশ্যপট নির্ভর, সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব সুন্দর করে পেরে যাবা। তো তুমি যদি ডাইরেক্ট শুধু প্রশ্ন সাজেশনের উত্তরগুলো দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তোমাদের একটু কঠিন লাগবে। এই জন্য তোমরা আগামী ক্লাসের ভিডিওগুলো তোমরা ধারাবাহিকভাবে সবকটা ভিডিও দেখে নাও। বেশি ভিডিও হবে না কারণ তোমাদের অল্প কটা অধ্যায় দেওয়া আছে। তো তোমরা এই ভিডিওগুলো দেখলেই তোমরা কিন্তু সুন্দর করে দেখার পরে তাহলে তোমরা সবকিছু বুঝে যাবে। এরপর তোমরা আমি সাজেশন যে উত্তর দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেই, এগুলো তোমরা পড়বা, দেখবা খুব দ্রুত তোমাদের শেখা হয়ে গেছে। এগুলো থেকে তোমাদের সব কমন পড়বে, কোনো গাইড টাইড কিচ্ছু লাগবে না তোমাদের। আর তোমরা পরীক্ষা অনেক ভালো হবে। কিভাবে আর তোমরা তোমাদের জন্য পরীক্ষার আগে তোমাদের যদি আর তোমাদের যে সাজেশন যে ভিডিওগুলো আমি দিব, সাজেশন এবং আনসারগুলো, ওইগুলোর আমি তোমাদেরকে পিডিএফ ফাইলও দিয়ে দিব। তোমরা ভিডিও দেখার পরে পিডিএফ ফাইলটা তোমরা দেখতে পারবা। পিডিএফ ফাইল দেখলে তোমাদের খুব দ্রুত মুখস্থ করতে পারবা, এবং তোমাদের কারো যদি প্রয়োজন হয় আমি পিডিএফ ফাইলগুলো একসাথে করে দেবো সবগুলো, যেন তোমরা প্রিন্ট করে নিয়েও তোমরা পরীক্ষার জন্য পড়ে ফেলতে পারো। ওকে? আর তোমরা ভিডিও থেকেও অনেকে লেখাও শিখতে পারো, কারণ তোমাদের লেখাটা অনেক জরুরি। লেখা কিন্তু জীবনে অনেক কাজে দেয়। তোমাদের হাতের লেখাটা অনেক ডেভেলপ হবে, হাতের লেখা স্পিড বাড়বে, তোমরা লিখেও নিতে পারবা, স্ক্রিনশট দিয়ে দিয়ে লিখতে পারবা। তো আগে তোমরা আমাদের পড়ার ভিডিওগুলো দেখো ধাপে ধাপে। দেখো পরের ভিডিওগুলোতে আমি শুধু ডাইরেক্ট তোমাদের পড়াগুলো দেখাবো। এই ভিডিওতে আমি তোমাদের আগে একটু বলে নিলাম কিভাবে তোমরা কাজগুলো করবা। তাহলে তোমরা হলো নিজেদেরকে কি করবা? নিজের আগে আমার এই পুরো সবগুলো পড়ার ভিডিও আগে দেখবা। পড়ার ভিডিও দেখার পরে তারপরে তোমরা অ্যান্সার গুলো দেখবা। তাহলে তোমরা দেখবা এমসিকিউ এমনি একাই পেরে গেছো। আমি উত্তর দিব তাও তোমরা একাই পেরে যাবা। সংক্রান্ত প্রশ্ন নিজেরাই পেরে যাবা। দেখো, আগামীর স্বপ্ন আমরা এই চ্যাপ্টার থেকে শিখবো। আগামীর স্বপ্ন। আগামীর স্বপ্নে দেখো এখানে এখানে কিন্তু অনেকগুলো চিন্তা তোমার মাথায় কাজ করতে হবে। ভবিষ্যৎ তোমারও স্বপ্ন কি? তাহলে এই প্রশ্ন এটা এরকম একটা তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে থাকবে যে তোমার কি কোনো স্বপ্ন আছে কিনা। আর তোমার যদি কোনো স্বপ্ন থাকে সেটা কি হতে পারে এটা তুমি লেখো, এবং সেই স্বপ্ন বাস্তবায়নে তুমি কি কি কাজ করবা সেটা লেখো। তাহলে আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে তৈরি করে দিব। দেখো, আগে দেখো তোমরা বিশ্ববিখ্যাত রাইট ব্রাদার্স নামে পরিচিত এই উইলবার রাইট এবং অরভিল রাইট নামে দুই ভাইয়ের কথা জানো? তার মানে রাইট ব্রাদার্সের দুই ভাই, রাইট ব্রাদার্সের নাম কি কি এটা কিন্তু প্রশ্ন আসবে। উইলবার রাইট এবং অরভিল রাইট, এমসিকিউ। হ্যাঁ, তারপর দেখো, তাহলে তোমরা কি করবা এটা মনে রাখবা। রাইট ব্রাদার্স কে কে? তাহলে উইলবার রাইট আর হলো অরভিল রাইট। হ্যাঁ, দুই ভাই ছিলেন। তা 1903 সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ ওড়ান। কত সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ ওড়ান? 1903 সালে। মজার বিষয় হলো উড়োজাহাজ বানাতে গিয়ে তারা বিখ্যাত চিত্রকর্ম লিওনো দা ভিঞ্চির বহুকাল, মানে 1485 সাল আগের আঁকা ছবি যে অর্নিথপটার, এটাকে অনুসরণ করেন। ওকে? আর তারপরে হলো কি যে অর্নিথপটার কার আঁকা? লিওনো দা ভিঞ্চি। তো লিওনো দা ভিঞ্চির কত সালে এটা এঁকেছে? তারপর দেখো, প্রায় 500 বছর আগে ভিঞ্চির কল্পনার পাখার বাস্তব দিয়েছিলেন এই দুই প্রকৌশলী। এখন থেকে 500 বছর আগে আর কি। হ্যাঁ, তো এটা তোমার প্রশ্ন দরকার নেই। তাই এমন হতে পারে আজ আমরা যা আগামীর বলে স্বপ্ন দেখছি খুব শিগগিরই সেটা কিন্তু হয়ে পড়ে উঠতে পারে বাস্তব এবং বর্তমান। মানে যেটা আগামী সেটা কিন্তু হবে বাস্তব এবং বর্তমান। তবে আগামীটাই কি হয়ে ওঠে? বাস্তব বর্তমান। তার মানে কোন জিনিসটি বাস্তব বর্তমান হয়ে ওঠে? আগামীর জিনিসটি, এটা মনে রাখবা। তাহলে বর্তমান আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে অবস্থান করেছি। আমরা এখন কোন শিল্প বিপ্লবে দ্বার প্রান্তে? চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে। এই প্রযুক্তিগত বিপ্লব আমাদের জীবনযাপন পদ্ধতি এবং আমাদের কাজের পদ্ধতি এবং মানুষের সাথে যোগাযোগের উপায়কে ভীষণভাবে প্রভাবিত করে। এটা একটা প্রশ্ন যে প্রযুক্তির বিপ্লব আমাদেরকে কিভাবে প্রভাবিত করে? এটা সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের জীবনযাপন পদ্ধতি, কাজের পদ্ধতি এবং যোগাযোগের পদ্ধতির উপায়কে ভীষণভাবে প্রভাবিত করে। ওকে? তারপর তোমরা অর্নিথপটার সম্পর্কে কি জানো এটা করে? তখন তোমরা লিখবা অর্নিথপটার হলো বিখ্যাত চিত্রকর লিওনো দা ভিঞ্চি। তিনি 1458 সালে এই চিত্রকর্মটি তৈরি করেন। তো এই চিত্রকর্মের আলোকে পরবর্তীতে রাইট ব্রাদার্সগণ তারা একটা উড়োজাহাজের মডেল তৈরি করেছিল। বাস এটুকু লিখলে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, এবার দেখো, ভাবতে অবাক লাগে কিছুদিন আগেও আমরা 3D প্রিন্টারের কথা কল্পনায় জানতাম না। হ্যাঁ, তো কিন্তু এখন সেটা আমাদের সামনে উপস্থিত। রোবটের নানা কাহিনী তো আমাদের অতীত কল্পনাকেও হার মানায়। তা আমাদের অনেক অতীতের কল্পনাকে হার মানাতে যাচ্ছে কোনটা? রোবট। আরো কতদিন যে কি যে আসবে। আর আমরা আমরা কল্পনাতেও আনতে পারতাম না কোনটা? 3D প্রিন্টার। হ্যাঁ, তো আরো কত যে কি যে আসবে কদিন পর। মানুষের জায়গায়
রাজত্ব করবে মানুষের হাতে তৈরি রোবট? তাহলে এটা একটা এমসিকিউ। মানুষের জায়গায় কে রাজত্ব করবে? এই যে রোবট রাজত্ব করবে। কারো চাকরি থাকবে, কারো থাকবে না। ভবিষ্যৎ দুনিয়ায় নিজের জায়গা করতে কি লাগবে? এটা একটা এমসিকিউ। ভবিষ্যৎ দুনিয়ায় নিজের জায়গা করতে লাগবে হলো অনেক বুদ্ধি, অনেক দক্ষতা, আর হলো নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা। খুবই ইম্পোর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা, এটা মনে রাখবা। বুদ্ধি, দক্ষতা আর প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই ৩ টা জিনিস লাগবে। ভবিষ্যৎ দুনিয়ার জন্য এই ৩ টা জিনিস লাগবে। তো ভিঞ্চি শত, শত বছর আগে, লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ? শত বছর আগে কল্পনায় ওরার ছবিতে ভরিয়ে তুলেছিলেন দ্য কডেক্স অন দ্য ফ্লাইট অফ বার্ড নামের খাতা। তার মানে এটা হলো ভিঞ্চির কল্পনার ছবিতে তিনি ভরিয়ে তুলেছিলেন কোডেক্স অফ দ্য ফ্লাইট অফ বার্ড, এই খাতাটা, হ্যাঁ? তাহলে এটা তোমরা মনে রাখবা। এটা কার কল্পনা ছিল? এটা ভিঞ্চির লেখা এটা, হ্যাঁ? তো উড্ডয়ন সম্পর্কেও তো এমন দূরদর্শী, তিনি অনেক চিন্তা ভাবনা ছিল তার। তাহলে উড্ডয়ন সম্পর্ক এই দূরদর্শী চিন্তা ভাবনা অন্যদের দিয়েছে স্বপ্ন জোড়ার কাঁচামাল। মানে তার যে উড্ডয়ন সম্পর্কিত দূরদর্শী চিন্তা ভাবনা তাহলে কার ছিল? লিওনার্দো দা ভিঞ্চির। আমাদের অজানা ভবিষ্যতের জন্য নিজেকে দূরদর্শী ও বিচক্ষণ হতে হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমাদের অজানা ভবিষ্যতের জন্য নিজেদেরকে কি হইতে হবে? দূরদর্শী এবং বিচক্ষণ হতে হবে। তাহলে দেখো নিচের ছবি দেখে যে শব্দ বা বাক্যগুলো প্রথমে মনে পড়ে এটা লেখো। তাহলে এটা যেমন 3D প্রিন্টার, এটা সম্পর্কে তোমাকে লিখতে বলছে, এটা রোবট সম্পর্কে একটু লিখতে বলছে, হ্যাঁ? আগামীর স্বপ্ন এটা লিখতে বলছে। তো আমি এই ভিডিওতে কিন্তু ছক পূরণগুলো দিচ্ছি না, বাট আমি তোমাদের প্রশ্ন যেগুলো থাকবে এটা তোমাদেরকে দিয়ে দেব। তাহলে এখানে একটা প্রশ্ন আমাদের আছে যে 3D প্রিন্টার বলতে কি বোঝো? এই উত্তরগুলো আমার ভিডিওতে পেয়ে যাবা। তারপরে দেখো এখানে যেমন উড়ন্ত যানবাহন সম্পর্কে কি জানো? এটা লেখো, হ্যাঁ? মডার্ন সিটি সম্পর্কে কি জানো? লেখো। তারপরে হলো স্পেসশিপ সম্পর্কে কি জানো? তারপরে হলো মহাকাশযান সম্পর্কে কি জানো? হ্যাঁ? উড়ন্ত মানব সম্পর্কে কি জানো? লেখো। এগুলো বিভিন্ন প্রশ্ন হতে পারে। দেখো এবার আগামী স্বপ্ন দেখো। এবার কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে? ছবি সম্পর্কে অনুভূতি লেখো। তার মানে তোমাদের এখন এই অনুভূতি বিষয়টা সম্পর্কে জানতে হবে যে, যেকোনো দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে তোমাদেরকে বলে যে উদ্দীপকের এই ভাবনা সম্পর্কে তোমার অনুভূতি কি? এরকম তোমার বিভিন্ন বিষয় উদ্দীপকের একটা প্রযুক্তির নাম বর্ণনা থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্নে, বলবে সেটা সম্পর্কে তার অনুভূতি লেখো। তো এটা কিভাবে লিখবা? এটা উত্তর আমি তোমাদেরকে প্রশ্নের মাঝে দিয়ে দিব। এই উত্তরগুলো কিভাবে লিখবা? এবার দেখো ভবিষ্যতের গল্প। ২০৬২ এর একদিন। তো ইলমা ঘুমানোর আগে ঠিক করে নিল যে আগামীকাল সে কোনোভাবে স্কুল যেতে দেরি করবে না। এখানে কে দেরি করবে না এগুলা প্রশ্ন আসবে না পরীক্ষাতে, ওকে? কারণ এটা নমুনার প্রশ্ন, এগুলো উত্তর হয় না। কাল বেশ মজার একটা ক্লাস হওয়ার কথা। ইলমা ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। আগামীকাল ২৭শে আগস্ট ২০৬২। তো ঠিক সকাল ৭টায় তার অ্যালার্মগুলা বালিশ আস্তে, আস্তে নড়তে শুরু করলো। ইলমা চট করে উঠে পড়ল। হাতের ইশারায় ঘরের পর্দা নিজেই খুলে গেল। বিছানাও নিজে গুছিয়ে গেল। বাইরের আবহাওয়া চমৎকার, নীল আকাশ, খুব একটা গরমও না, হালকা, হালকা বাতাস। বাইরের দৃশ্য একদম সবুজ। গোল, গোল বাড়ি কিন্তু উড়ন্ত গাড়িও দেখা যাচ্ছে। উড়ন্ত গাড়ি হওয়ার পর রাস্তায় কোনো দরকার ছিল না বলে ইলমার মনে পড়ল, এইজন্য আজকাল খুব সব সবুজ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে গুরুত্বপূর্ণ তোমাদের কথা আছে। এখান থেকে একটা প্রশ্ন আছে, এটা খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। সেটা হলো স্মার্ট শহর। মানে স্মার্ট শহর বলতে কি বুঝো? তো তোমার কল্পনা একটা ভবিষ্যৎ স্মার্ট শহরের পরিকল্পনা তৈরি করো এবং স্মার্ট শহরে কি, কি থাকতে পারে এগুলো লেখো। তার মানে স্মার্ট শহর হবে সেখানে যেখানে মানুষ গাড়িগুলো আকাশে উড়বে, প্রকৃতি সুন্দর থাকবে, হ্যাঁ? রোবটে সব কাজ করে দেবে, তোমার অটোমেটিক সব কাজগুলো হবে। ঠিক আছে? তুমি হাতের কাছে সব পেয়ে যাবা, হ্যাঁ? তারপর তোমার বালিশের মধ্যেই অ্যালার্ম থাকবে। তুমি যখন ঘুম থেকে উঠতেছো না, টাইম হয়ে গেছে, বালিশই তোমাকে উঠাইয়া দিবে। এই যে কাজগুলো, এগুলো হলো স্মার্ট, মানে দেখা যায় যে স্মার্ট শহর এবং স্মার্ট হোমের একটা বিষয়, হ্যাঁ? তাহলে তোমাকে এভাবে স্মার্ট হোম নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। তো ইলমা বাথরুমে গিয়ে আয়নার স্ক্রিনের সামনে ইশারা দিল, টিপ দিয়ে ঠিক করলো আজ কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করবে। আপনি এক চিকন কল দিয়ে টুথপেস্ট বের হয়ে এলো টুথব্রাশের উপর। প্রিয় শিক্ষার্থীরা, এটা গুরুত্বপূর্ণ। তার মানে এটা স্মার্ট হাউস, হ্যাঁ? তাহলে স্মার্ট হাউস সম্পর্কে বর্ণনা অনেক ইম্পর্টেন্ট। এটা 100% আসবে। স্মার্ট হাউসের বর্ণনা দাও। এটার উপর ভিত্তি করে উদ্দীপক থাকবে, সেখান থেকে স্মার্ট হাউসের বর্ণনা লিখতে হবে। তা আমি তোমাদেরকে এই উত্তরটা দিয়ে দিব। তো গত রাতে থেকেই ঠিক করে রেখেছিল 3D মাইক্রোওয়েভ কি নাস্তা তৈরি হবে। তারপর টেবিলে কি দেখিয়ে দেখে অনেক দিনের বিশ্বস্ত রোবট তারা 3.0 তার, হ্যাঁ? নাস্তা সাজিয়ে রেখেছে। তো রোবট তারা মানে রোবট তারা, এটা রোবটের নাম তারা, হ্যাঁ? তাহলে ইলমার যে রোবটটা ছিল এটার নাম ছিল তারা রোবট 3.0। 2 তোমরা অনেক মুভিতে দেখবা লেখে 2.0, মানে এগুলো ভার্সন, হ্যাঁ? তা রোবট তারা 3.0 বলে, ইলমা সকাল থেকে তোমার শিক্ষার ড্রোন বল্টু 5.1, তার মানে এই যে ড্রোনের নাম, এটা শিক্ষা ড্রোন।
নাম হলো বল্টু। তাহলে ড্রোনের নাম এগুলো রোদে চার্জ নিচ্ছিল। বল্টু এখন প্রস্তুত? ইলমা বলল, ঠিক আছে, নাস্তা খেয়ে বেরোচ্ছি। আজ তোমার সেই ইন্টারপ্ল্যানেটারি ক্লাস না? তবে ইন্টারপ্ল্যানেটারি এটা মানে হলো যে বিভিন্ন প্ল্যানেটে যে ঘুরে বেড়ানো, একটা থেকে একটা প্ল্যানেট মানে এক গ্রহ থেকে এক গ্রহে ঘুরে বেড়ানো, ট্রাভেল করা, তো ভ্রমণ করা মানে একটা প্ল্যানেট থেকে আরেকটা প্ল্যানেট তথ্য নেওয়া, ভ্রমণ করা, এটা বোঝায় ইন্টারপ্ল্যানেটারি। হ্যাঁ, তার মানে এক প্ল্যানেট থেকে আরেক প্ল্যানেটের ট্রাভেল সংক্রান্ত যে বিষয় এটাকে বলা হয় ইন্টারপ্ল্যানেটারি। তো বলছে মা খাওয়ার টেবিলেই দৈনিক অগমেন্টেড খবর দেখতে দেখতে জিজ্ঞেস করল ইলমাকে। তাহলে এখানে অগমেন্টেড শব্দের অর্থ হলো বাস্তবের আরো বর্ধিত চিত্র। এটা মনে রাখবা। অগমেন্টেড মানে বাস্তবের বর্ধিত চিত্র। মানে তুমি বাস্তব যা দেখো এগুলো তোমাকে আরো বেশি বাড়ায় বাড়ায় দিবে। যেমন তুমি রাস্তা বেরোইছো, তো রাস্তার কোন তথ্যগুলো আছে এগুলো সব তোমার চোখের সামনে আগেই চলে আসলো। ওকে, তুমি গাড়ি নিয়ে রাস্তায় চলতেছো, তো রাস্তার সব খবরাখবর তোমাকে, রাস্তার সব চিত্রগুলো তোমার সামনে দেখাচ্ছে। তুমি আগে থেকে সব জানতেছো। এগুলো বলে অগমেন্টেড খবর, অগমেন্টেড। আবার হলো দেখো খবরের বিভিন্ন চরিত্র হলোগ্রাফিক ভাবে টেবিলের উপর ঘুরে বেড়াচ্ছে। হলোগ্রাফিক মানে প্রিয় শিক্ষার্থীরা দেখো, মানে 3D আকারে তোমার সামনে তুমি যেগুলো পড়তেছো, তোমার যে নিউজগুলো এগুলো তুমি 3D আকারে তোমার সামনে সব দেখতে পারছো। এটা হলো হলোগ্রাফিক ভাবে। তাহলে এই ওয়ার্ডগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো বাবা আরো জানালো আজ সকালের খবরের এই নতুন ক্লাসের কথা বলা হয়েছে। সাবধান থেকো কিন্তু, নতুন প্রযুক্তি যেহেতু। তো মা তখন বললেন, তার মানে এই যে সকালের খবর যেহেতু নতুন নতুন ক্লাসের কথা বলা হয়েছে, যে ইন্টারপ্ল্যানেটারি ক্লাস, হ্যাঁ? তো মা তখন বললেন, কি আর হবে, এই প্রযুক্তি নিয়ে তো আমরা বেশ কয়েকবার পরীক্ষা করে ফেলেছি। মা আসলে আন্তঃগ্রহ সম্পর্কে বিশেষজ্ঞ, মানে আন্তঃগ্রহ সম্পর্কে বিশেষজ্ঞ ছিল তার মা। ওকে, তো তিনি দুই গ্রহের মধ্যে যা যা হচ্ছে উন্নয়ন, প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য, তা মা যে বিশেষজ্ঞ এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। প্রশ্নটা আছে পরে, দেখতে পারবা এই আন্তঃগ্রহ সম্পর্কে কি বোঝায়। যে তিনি দেখো দুই গ্রহের মধ্যে যা হচ্ছে উন্নয়ন, প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি ইত্যাদি খেয়াল রাখেন। তার মানে কি, মানে ভিন্ন ভিন্ন গ্রহের মধ্যে যে উন্নয়ন, প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি ইত্যাদি বিষয় হলো কিন্তু আন্তঃগ্রহ সম্পর্ক। ওকে, তো এটা কিন্তু একটা প্রশ্ন খতে, আন্তঃগ্রহ বলতে কি, আন্তঃগ্রহ সম্পর্কে কি জানো? তবে বাবা আবার মঙ্গল গ্রহের গণস্বাস্থ্য নিয়ে কাজ করেন। হ্যাঁ, তাহলে মঙ্গল গ্রহের আবার গণস্বাস্থ্য, আসলে এটা তারা কি বোঝাচ্ছে দেখো। তার মানে মঙ্গল গ্রহে মানে অনেকে কিন্তু এখন এখন অনেক স্পেসিফিক মঙ্গল গ্রহে যায়। তাহলে মঙ্গল গ্রহে থাকার জন্য স্বাস্থ্যের যে বিষয়গুলো কিভাবে সেখানে খাপ খেয়ে নেওয়া যাবে, শারীরিকভাবে এখানে খাপ খেয়ে নেওয়ার জন্য আগে যে গবেষণা করে এগুলো হলো মঙ্গল গ্রহে নিয়ে গণস্বাস্থ্য। বাবা বললেন তা হোক, কিন্তু স্কুলে তো এই প্রথম। ইলমা, কয়েক মাস আগে তো আমরা ঘুরে এলাম। খেয়াল রেখো যে মঙ্গল গ্রহের যেদিকে তোমরা নামবে ওখানে শীত পড়ে আছে। শীতের কাপড় নিয়েছে তো? ইলমা বলল, বাবা আমি তো আমার 6 ঋতুর ডিজিটাল কাপড় পরে আছি। এটা প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা গুরুত্বপূর্ণ মনে রাখবা, ডিজিটাল কাপড় কি? ডিজিটাল কাপড় মানে এটা সকল ঋতুতে মানিয়ে নেওয়ার উপযোগী কাপড়, এটা মনে রাখবা। হ্যাঁ, এটা এমসিকিউ। তো তাপ অনুযায়ী কাপড়ের ধরন বদলায়, দরকার হলে ওখানে গিয়ে আরেকটা কিনে ফেলবো, ওখানে তো জিনিসপত্রের দাম এখনো কম। বল্টু, বলো তো আজকে আমাদের কি নিয়ে ক্লাস হবে? সে রোবটকে প্রশ্ন করছে। তো মঙ্গল গ্রহের মানুষের বিভিন্ন পেশা নিয়ে অনুসন্ধান হবে। তো যেহেতু ইন্টারপ্ল্যানেটারি বিভিন্ন বিষয় নিয়ে ছিল, এখানে দেখো মঙ্গল গ্রহের মানুষের বিভিন্ন পেশা নিয়ে অনুসন্ধান হবে সে বলতেছে, রোবটে বলে দিচ্ছে। তো বল্টুর সাথে ইলমা, তো তারা কি হলো যে তারা 3.0, তারা রোবটের নাম ছিল, তারা একটা কি নাম ছিল তোমার পাঠ্যপুস্তকে? রোবটের নাম। তো তখন তাদের জানালো যে ইলমা তোমার উড়ন্ত বাসের স্কুলে চলে আসবে 15 মিনিটে। তার মানে উড়ন্ত বাসের স্কুল চলে আসবে 15 মিনিটে, তার মানে উড়ন্ত স্মার্ট শহরের এটা একটা বৈশিষ্ট্য। তো আরেকটু খেয়ে ইলমা বেরিয়ে পড়ল বাসের উদ্দেশ্যে। তার উপরে উপরে বল্টু 5.1 তার সঙ্গে সঙ্গে এগোতে থাকলো। তার মানে বল্টু এমনিতে খুব একটা বড় না, ইলমার 2 মুঠোর সমান, কিন্তু ইলমা যেখানে যায় সেখানে সে উঠতে থাকে। তো ইলমা তার শিক্ষা ড্রোনকে জিজ্ঞাসা করলো, বল্টু বলো তো আজকে আমাদের কি নিয়ে ক্লাস হবে, কি বিষয় নিয়ে চিন্তা করতে হবে?